শুভ বিকেল বন্ধুরা। তো আমি এই যে দিদি বাড়িতে আছি। একজন আমাকে বলল যে একটা খুব সুন্দর ভিডিও এসেছে, দেখে নিলাম। দেখার পর তো কি বলবো, আমার হাসিও পাচ্ছে কিছু কিছু ব্যাপার, কিছু কিছু কথা শুনে। তো ভাবলাম চলো কিছু কিছু ভুল মানুষের ধারণা আমি ঠিক করে দেই, যেগুলো তারা ভুল ভেবেছে। তারা না, সে, আমি আজকে নাম নিয়েই বলছি, মানে আমার যা কিছু কিছু ব্যাপার আমাকে ভুল বুঝেছে, তো সেটা আমি ক্লিয়ার করে দেব। আর কিছু কিছু কথা বলেছে, আমি মিথ্যে বলেছি, তো সেটাও আমি ক্লিয়ার করে দেব। আশা করি তার নিজের মনকে নিজের বুকে হাত দিয়ে সে যেন নিজেকে একবার জিজ্ঞেস করে যে আমি কি সত্যিই ঠিক বলছি, আমার যা কি সত্যিই মিথ্যে বলছে। আশা করি ও অ্যান্সারটা পেয়ে যাবে। প্রথমত, আমি যা বলেছি একটাও মিথ্যে বলিনি। খাওয়ার ব্যাপারে আমি এতটা ধারি না যে আমাকে কেন এটা দিয়ে খাওয়ানো হলো বা কিছু, এরকম আমি কোনো কিছুই বলিনি। এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই যে এতদিন পর কেন আমি পুরনো কাসুন্দি ঘাটছি। না গো না, আমি কোনো পুরনো কাসুন্দি ঘাটছি না। আমার দুঃখের কথা আমি শেয়ার করতে আসিনি সেদিনকে। আমি শেয়ার করতে এসেছিলাম এতটুকুই যে আমি করেছিলাম, আমি ওর পাশে ছিলাম। ও যে একটা কথা বলেছিল যে আমার শ্বশুরবাড়ির লোক সেরকম কিছু করেনি, আজকে আমার বর, আমার মা, বোন সবাই করছে। তো এটা আমি শ্বশুরবাড়ি থেকে সেরকম কিছু পাইনি, মানে সেরকম ও হেল্প পায়নি, কোনো সেবা শুশ্রূষা পায়নি। তো সেই কথাটা আমার খারাপ লেগেছিল, আমার এই কথাটাই খারাপ লেগেছিল যে শ্বশুরবাড়ি থেকে ও সেরকম কোনো কিছু পায়নি, যেটা ভুল ছিল একদমই। কারণ আমি ওর জন্য এত কিছু করলাম, এত কিছু করেছিলাম, সেটা ও কী করে অস্বীকার করলো, কি করে বলতে পারলো যে শ্বশুরবাড়ি থেকে আমি কিছু পাইনি। দেখো, একটা মেয়ের জন্য মায়েরা করে, আমার জন্য করেছিল। আমার মা 13 দিন পর্যন্ত আমার আতুর ঘরে ছিল। আতুর ঘরে যারা থাকে আমার ওই সময় আর কি, বললেই তোমরা জানোই, ওই সময় যারা আতুর ঘরে থাকে তারা, আমার সময় আর কি ওটা নিয়ম ছিল। আমি কাউকে দোষারোপ করছি না, তখন ওটা নিয়ম ছিল যে আতুর ঘরে যারা ঢুকবে তারা স্নান করতে হবে, বাইরের কোনো কিছু ধরতে পারবে না, রান্না করতে পারবে না। তো এক আন্টি বলেছিলেন যে আমার মা তো করে খাওয়াতে পারতেন। তো আমার মা তো আমার সঙ্গে আতুর ঘরেই ছিলেন 13 দিন পর্যন্ত। তাহলে আমার মা কী করে রান্না করে দিয়ে পাঠাবে বা আমাকে খাওয়াবে বলো, যেহেতু আতুর ঘরে ছিল। যাই হোক, আমি আন্টিকে কিছু বলছি না, কারণ আন্টি না জেনে বলেছে। তো আমরা যা দেখাই ভিডিওতে, যা শোনাই, ওনারা তাই শোনেন, তাই মানে বোঝেন, সেই হিসেবে ওনারা কথা বলেন। তাই ওনাদের কোনো দোষ নেই, আমরা যা বোঝাই ওনারা সেটাই বোঝেন। যদি ঠিক বোঝাই তো ঠিক, যদি ভুল বোঝাই তাহলে ওনারা সেটাই বোঝেন। তো সেক্ষেত্রে ওনাদের কোনো দোষ নেই। তো আমার মা আমার সঙ্গে আতুর ঘরে ছিল 13 দিন পর্যন্ত, যে জন্য আমার মা রান্না করে বাড়ি থেকে পাঠিয়ে দিতে পারেনি লাউডোগা টাউডোগা এটা ওটা ঝোল টোল। আর তখন আমি নিজেই বলেছি যে তখন ঝোল দিয়ে খাওয়ার কোনো ইস্যু ছিল না। তখন আমাদের সবার ধারণা ছিল, মানুষের ধারণা ছিল যে ভাজা দিয়ে খেতে হবে, ভাজা দিয়ে খেলে তাড়াতাড়ি শুকোবে। তো যে কারণে আমি ভাজা দিয়ে খেয়েছিলাম, তখন অনেকেই খেয়েছিল। আমি সেক্ষেত্রে আমি কাউকে দোষারোপ করছি না যে আমাকে কেন এটা দিয়ে খাওয়ানো হলো, কেন এরকম। আমার দুঃখের কথা আমি শেয়ার করতে যাইনি। আমি এটা এতটুকু বলেছিলাম যে আমার সময় যদিও এইসব নিয়ম ছিল যে শুকনো ভাত খেতে হবে, ভাজা ভাত খেতে হবে, কিন্তু ওর সময় কিন্তু নিয়মগুলো চেঞ্জ হয়েছে, ভাগ্যিস ভালো হয়েছে যে ওকে কিন্তু ওইগুলো ফেস করতে হয়নি। আর আমরা সবাই করেছিলাম। ও যে বলেছে শ্বশুরবাড়ি থেকে কোনো সেরকম কিছু এসে পায়নি, সেটা ভুল, সেটা আমরা করেছিলাম। আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা সবাই তেল দিয়ে ম্যাসাজ করা, বাবুকে, আয়ুষ বাবাকে ম্যাসাজ করা, সব কিছুই করা হয়েছিল। তো ও যে বলেছিল যে আমার শ্বশুরবাড়ি থেকে সেরকম কিছু পাইনি, মেইন পয়েন্ট হলো এটা, এই কথাটাই আমার খারাপ লেগেছে। আর যে জন্যই আমি আনসারটা করেছিলাম যে সেটা ভুল, আমরা করেছিলাম, সবাই মিলে করেছিলাম, তখন কোনো নিয়ম ছিল না। ওর আতুর ঘরে আমরা সবাই ঢুকেছিলাম, সবাই করেছিলাম হেল্প, এতটুকুই আমার বক্তব্য ছিল। ডাল খেলে পেট ব্যথা হবে, কাটা ব্যথা হবে, পেকে যাবে, এইসব ধারণা ছিল, যে জন্য আমাকে ওইসব ভাজা দিয়ে খেতে হয়েছিল। আর ওই যে বললো যে 2টো পটল ভাজা, একটা পটল ভাজা আর 2টো চিড় আর ভাত, এটা ভাবা যায়? ভাবা না গেলেও এটা সত্যি ছিল, আমি মিথ্যে বলিনি, এটাই সত্যি ছিল। হয়তো পটল ভাজা আরও করেছিল, আমি বলিনি যে একটা পটলই ভাজা করেছে ওরা, হয়তো বেশি করে ভেজেছিল, হয়তো সবাই মিলে খেয়েছিল। আমি তো বাইরে তখন বেরোইনি, আমার তো আতুর ঘর ছিল, আমি ঘরের ভিতরেই ছিলাম। যখন শুধু কাপড় ধুতাম, বাচ্চার কাপড় নিয়ে আসতাম বা পটি ধুতে যেতাম, কিছু আমি বাথরুমে যেতাম, তখন বের হতাম। বাদ বাকি 13 দিন পর্যন্ত ঘরে বেশি ছিলাম। আর তারপর 13 দিন পর আমার মাকে
আমি পাঠিয়ে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল মাকে পাঠিয়ে দেওয়া উচিত, আমি পাঠিয়ে দিয়েছিলাম। এরকম পরিস্থিতি হয়েছিল যে আমাকে পাঠিয়ে দিতে হয়েছিল। তাছাড়া মার শরীর খারাপ হয়ে গেছিলো, মায়ের সারা শরীরে ওই কি বলে ওটাকে আমরা কী যেন বলি, অ্যালার্জি টাইপের হয়ে গেছিলো। মা আমার বাচ্চার কাপড় চোপড় নিয়ে রোজ নদীতে ধুতে যেত, কারণ তখন বাড়িতে ধোয়া অ্যালাউ ছিল না। তো নিয়ম ছিল, ওগুলো কিছু করার নেই, নিয়ম ছিল কলপাট ধরা যাবে না, কলপাটে ওইসব করা যাবে না, ধোয়া যাবে না, নদীতে গিয়ে ধুতে হয়েছিল আমার মাকে। তো মা রোজ সকাল সকাল কাপড়গুলো নিয়ে, পটি হিসেবে কাপড়গুলো নিয়ে 13 দিন পর্যন্ত কাপড় ধুতে গেছিলো নদীতে। তো সেখানে আমার সময় আবার এই নদীতে, আমাদের কোনো নদীর পাশেই, কিন্তু আমাদের নদীতে যাওয়ার নিয়ম ছিল না। আমাদেরকে যে পিছনের এদিকে একটা গাড্ডা করে দিত, ওইখানেই পটি আর কি, বাচ্চার পটি ধোয়া, নাকড়া টাকড়া এগুলো ধোয়া ধুই আমরা ঘরের পিছনেই করতাম। তো আমার সময় মা জলটা তুলতাম না, কল ধরার জল যেত না, 13 দিন না হওয়া পর্যন্ত কল ধরতে দেয়নি, কিন্তু মানে বাড়ির লোকজন ওরা জল তুলে দিত, আমি বাইরে দিকে ধোয়া কাছা করতাম আর কি। যখন বিমান শোনা হয়েছিল এমন পরিস্থিতি, আমার বাচ্চাও তখন ছোট, রিয়া আর কি সবার তখন ছোট ছিল, যে আমি যে গিয়ে থাকবো, আমি তো এদিকে পারবো না, তো মানে কি আর বড় ছোট ছোট বাচ্চা ছিল, কিছু নেই, সংসারের দায়িত্ব, বাচ্চা দায়িত্ব, তার মধ্যে মার অসুবিধা না হলেও বা অসুবিধা হলেও বা মা থাকতে পারতো, কিন্তু মা তো আছেই, মার তো আর কোনো তখন সেরকম চাপ ছিল না, গিয়ে যে থাকবো মানে, কিন্তু এমন ইচ্ছে ছিল না, পরিস্থিতি ছিল না, এরকম কোনো ইচ্ছে ছিল না যে ওইখানে গিয়ে থাকি, মা থাক বা আমি থাকি, এমন অবস্থা। মানে আমরা গিয়ে ওইখানে যে থাকবো সেটা আমাদের ইচ্ছে করছিল না আর কি, এমন অবস্থা, এমন নিরুপায় ছিলাম আমরা। হ্যাঁ, এক আন্টি বলেছিল, আমার বাবার বাড়ি যেমন পাশে ছিল, কিছু রান্নাবান্না করে আমার বোনের জন্য পাঠিয়ে দিতে পারতো, কিন্তু সত্যি কথাটা মানে সোশ্যাল মিডিয়াতে বলতে ইচ্ছে করলেও তো আর বলাটা সম্ভব নয়। আমার বাবা মা যে ওইখানে আসবে, ওদের বাড়িতে যে যাবে কিছু একটা নিয়ে, সেটা কি বলবো, আর আমার বলার ভাষা নেই। তার মধ্যে আমার মা, আমি বললাম যেটা 13 দিন পর্যন্ত আমার আতুর ঘরে ছিল। আমার আতুর ঘরে যারা ঢোকে তাদের তো বুঝতেই পারছো, কোনো কিছু ধরার ইসে নেই, নিয়ম নেই, কোনো কিছু করার নিয়ম নেই যে ভাত কিছু এনে আমাকে দেবে, ভাতটা এনে আমাকে দেবে মা রান্নাঘর থেকে, সেইটা ছিল না। ওরা দিত, আমি খেতাম, আমি একটু সুস্থ হলাম তখন আমি নিয়ে জল তোলা থাকতো, আমি বাসন ধুয়ে রাখতাম। তো রান্নাঘরে ঢোকার আমার ঘরে যারা থাকতো, মানে আমার মা থাকতো, আমার মা গিয়ে কিছু করে দিতে পারবে না, কিছু রান্না করে বললো আর কি উনি যে ঝোল টোল করে দিতে পারতো, সেটা আমার মা করে দিতে পারতো। ওদের বাড়িতে একটু নিয়মটা বেশি ছিল। সবার কাছে ভালো হলেও 2-1 কাছে কিন্তু আমি চোখের কাঁটা। সোশ্যাল মিডিয়ায় বলো বা বাস্তব লাইফেই বলো, তাদের কাছে অপদস্থ হতে থাকি, অপমানিত হতে থাকি, কষ্ট পেতে থাকি, খোঁচাও পেতে থাকি। কিন্তু তারপরেও আমাদের এরকম শিক্ষা যে আমরা সহজেই কাউকে সেরকম অপমান করতে পারি না। কোনো একটা সত্য কথা বললেও সেটাও কিন্তু মিথ্যে প্রমাণিত হয়ে যায়। তাই যখন মানুষ খোঁচাটা মারে তখন কিন্তু অনেক কিছু বলতে ইচ্ছা করলেও বলতে পারি না। কিন্তু তারপরেও কিছু এমন পরিস্থিতি আসে যে না বললে হবেই না। বরাবরই চুপ থাকতে ভালোবাসি, যার জন্য মানুষ হয়তো বোকা ভেবে বসে। তাই কিছু কিছু সিচুয়েশন আমাকে বলতে বাধ্য করে। সেদিনকে আমি এমন কিছুই খারাপ বলিনি, নর্মালি আমি বলেছি যে আমরা ওর পাশে ছিলাম, আমি ওর পাশে ছিলাম, A to Z করেছিলাম। যদিও আমার সময় বিভিন্ন ধরনের নিয়ম কানুন ছিল, ভাগ্যিস ওর সময় চলে গেছে, যার জন্য ওকে ফেস করতে হয়নি সেই ব্যাপারগুলো। কিন্তু এবারে বাচ্চার স্কুলের জন্য হয়তো কিছু করতে পারছি না, যেতে পারছি না, কিন্তু মাসিমা করছেন, যেটা দেখে ভালো লাগছে আমার। এভাবেই নর্মালি বলেছি, তোমরা চাইলে ভিডিওটা চেক করতে পারো। আর ও সেটা নিয়ে কতটা আমাকে অপমান করেছে তোমরা সেটাও দেখতে পারো। ও বললো যে আমার যা বললো, ও ডিরেক্টলি বলেছে, আমি কেন ভয় পাই বলো, আমি সোজাসুজি বলি যে এখন নাকি ট্রেন্ডিং চলছে টপিক ঘরের কেচ্ছা। তো আমার ঘরের কেচ্ছা এত আছে না, সেগুলো আজ পর্যন্ত বলিনি। যদি বলি তাহলে হয়তো আমি কবেই ভাইরাল হয়ে যেতাম। যদি আমার ভাইরাল হওয়ার এগুলো বেঁচে যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো তাহলে হয়তো কবেই ভাইরাল হয়ে যেতাম, কিন্তু আমি সেগুলো করি না, কারণ আমার এগুলো বের করার কোনো ইচ্ছেই নেই। আমি কিন্তু মাঝে মাঝে না আমার ধৈর্য কুলায় না, মনে হয় কি আমি কিছু কথা বলি, কিন্তু মনটাকে বোঝাই, কারণ আমরা তো আত্মীয়, তো আমাদের মুখে না এগুলো কথা বলাটা উচিত না। আমরা আত্মীয়ের মতোই থাকি, কিন্তু মাঝে মাঝে বোনের কষ্ট দেখে সত্যি আমি সহ্য করতে পারি না, তখন মনে হয় মুখটা খুলি। আমরা চাই না যে সংসারের কেচ্চাগুলো সোশ্যাল মিডিয়াতে সম্পূর্ণটা ঢালতেই চাই না। তোমরা দেখবে আমি কারো রিপ্লাই করেছি, আমি ডিরেক্টলি কাউকে কিছু বলিনি। কেউ কিছু বলেছে, বলে না যে প্রত্যেকটা অ্যাকশনের ইকুয়াল রিয়াকশন থাকে,
কেউ কিছু বলেছিল আমাকে, আমার খারাপ লেগেছিল, আমার ভুল মনে হয়েছিল, আমি তার প্রতি উত্তর দিয়েছি সব সময়, কিন্তু আমার বোনের দোষ হয়ে যায়, তখনই আমার দোষ হয়ে যায়। এই যে আমি যে সেদিনকে বলেছি গল্পের ছলে ওই কথাটা, এটা আমার দোষ হয়ে গেল। কিন্তু আমি কেন বললাম সেটা তো ভাবো, কেন বললাম? কারণ ও তার আগে একটু ওর চ্যানেলটা ঘুরে দেখো, ঠিক আছে? যখন হসপিটাল থেকে নার্সিং হোম থেকে বাড়ি ফিরলো, ফেরার পরে প্রথম কি দ্বিতীয় দিনের ভিডিওতে ওই কথাটা বলেছে, তোমরা দেখে নিও, যে আমার মা, ভাই, মা, বোন, বর এখন সব কিছু করে দিচ্ছে, এখন আমার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু শ্বশুরবাড়িতে আমি এটা সেরকম পাইনি। তো সেক্ষেত্রে আমার মনে হলো এটা কি করে ও বলতে পারলো, যেখানে এর আগেও আমি একটা ব্লগে বলেছিলাম আমার সময় ও ছিল, ওর সময় আমি ছিলাম। হ্যাঁ, আমার সময় এমন কিছু নিয়ম ছিল যে জন্য আমি সেরকম আমি ওভাবেই কাটিয়েছি, ছিল যে সেখানে ভালো থাকতে পারিনি। ওর ছোট যাওয়ার করার কিছু ছিল না, ওরও কিছু করার ছিল না, আমি বলি না। হ্যাঁ, রান্না বান্নার ব্যাপারেও কিন্তু ওর কিছু করার ছিল না, যা রান্না করতে বলা হতো সেটাই রান্না করতো, আমরা করতাম, সেটাই রান্না করতাম। নিয়মটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সেটাই আর কি ও বলতে চাচ্ছিল, যে 1 বছর 1.5 বছরের মধ্যে যখন জন্ম হয়েছিল তখন নাকি বিমানের বয়স ছিল 1.5 বছরের মতো ছিল, ছোট্ট একটা বাচ্চা ছিল। তো সেখানে আমার বাচ্চাকে সামলিয়েছি, ওর বাচ্চাকে সামলিয়েছি, আমার বুকের দুধ পর্যন্ত খাইয়েছি ওকে, কারণ ওর দুধ ছিল না। আমি সংসারের সমস্ত কিছু সামলিয়ে শ্বশুর শাশুড়ির জন্য করে, ওর জন্য করে আলাদা, মানে আমাদের বাড়িতে এটা বললো যে এতগুলো নাকি রান্না করেছে, মানে ও বলছে আমি মিথ্যে বলেছি। যেখানে একটু পরেই ও বলল যে হ্যাঁ শাশুড়ি তো এই মানে সাজিয়ে দিত, যে এটা রান্না করো, 4-5টা সাজিয়ে দিত, আমরা রান্না করতাম। পরে নিজের বেলায় কিন্তু স্বীকার করলো, তাহলে আমার বেলায় কেন অস্বীকার করলো? রান্না এটা নিজেও স্বীকার করলো যে রান্না 4-5টা করে হতো। তাহলে ভাবো, ও এর আগেও কিন্তু বলেছিল যে 4-5টা করে রান্না হতো, শাশুড়ি মা সাজিয়ে দিতেন, আমাদের বাড়িতে এত রান্না হতো, প্রত্যেকদিন মাছ মাংস হতো, নিজেও কিন্তু স্বীকার করেছে। তাহলে আমার বেলায় বললো যে এতগুলো নাকি রান্না করেছে। হ্যাঁ, করেছি, 4-5টা, ধরো 4টা 5টা কোনো দিন হয়ে যেত, 6টাও হয়ে যেত, শ্বশুর শাশুড়ির জন্য করতাম। যখন ওর সময় হলো তখন 5টা 6টা করতে যাইনি, ধরো 4টা 5টা করলাম শ্বশুর শাশুড়ির জন্য, ওর জন্য 2-3টে করেছি। তাহলে টোটাল কটা হলো? মানে 1 মাস ফুল রেস্ট দিয়েছি, পরে আবার 3 মাস পর্যন্ত যথেষ্ট রেস্ট দিয়েছি, 6 মাস পর্যন্ত আমি ওকে এত চাপ কখনোই দেইনি। ও হালকা ফুলকা করতো, আমি বেশি ভাগটা করতাম। তখন তো ব্লগ ছিল না যে আমি শেয়ার করবো। যাই হোক, এগুলা কিন্তু ও যে বলছে না কথাগুলো, এগুলা কিন্তু হিংসায় বলছে না, হিংসায় বলছে, কথাটা উঠেছে বলে বলছি। কারণ ও বলেছে যে শ্বশুরবাড়ি থেকে সেরকম কিছু পাইনি, যে জন্য আমি বলেছি। আমার এই কথাটা আমার মানতে ইচ্ছে করেনি, কারণ এত বড় কি করে এটা অস্বীকার করে যে আমরা তো করেছিলাম, শ্বশুরও করেছিল, আমিও করেছিলাম। তো ও বললো যে শ্বশুরবাড়িতে সেটা পায়নি, এখন ওর বোন আছে, মা আছে, তো এখনো আরামসে আছে। আন্টি বললেন যে এখন কি ওর ভালো থাকাটা দেখে আমার জ্বলন হচ্ছে? না গো, জ্বলন হচ্ছে না, কারণ যার সময় যেরকম নিয়ম ছিল তাকে সেভাবে চলতে হয়েছে। আমি একটা কথা বলতে চাই, যে আমার বোন কিন্তু আমি যেরকম, ওর মনটাও কিন্তু এই একই রকম। ও হয়তো মানে ওর চলন ফিরন, সাজগোজ, এই দিক থেকে আমার থেকে একটু অন্যরকম, কিন্তু আমার মনটা যেরকম ওর মনটাও সেরকম। আমরা না মানুষকে মানে যাকে ভালোবেসে ফেলি, একদম মন থেকে ভালোবেসে ফেলি, কিন্তু মানে মিথ্যা কথা, মিথ্যা অভিনয় এগুলো না করা পছন্দ করি না। আমার থেকে ও বেশি, ওকে আমি মাঝে মাঝে না ওকে বলি যে চুপ করে থাকিস কেন, ও ভয় পায়। আমার থেকে ও বেশি ভীতু, হ্যাঁ আমার থেকে ও বেশি শিক্ষিত, বেশি স্মার্ট, কিন্তু ভয় পায় খুব বেশি। আজকালকার যুগে না বেশি ভয় পাওয়া যায় না, যারা বেশি সৎভাবে থাকতে চায় তাদেরই বেশি কষ্ট হয়। আমি কারো নিয়ে জ্বলি না, আমার বিশ্বাস করো আমার মনে শরীরে জ্বলন বলতে যে কি আমি কিচ্ছু বুঝি না। আমার কোনো আমি দেখো, আমি তোমরা দেখলেই বুঝতে পারবে আমি আমার মতো খুশি থাকি আমার ব্লগে। এই যে এর আগে আরেকটা কথা মনে পড়লো, মানুষের ভালোটা দেখতে ভালো লাগে। হ্যাঁ, আমি তো বললাম যে এখন ভালো লাগছে, ওর মা করে দিচ্ছে, ভালো লাগছে, কিন্তু আমি এমন করতে পারছি না। জিনিসটা কি ভালো লাগছে, দেখ আমি ওকে এরকম নিব, তো আমার মনটা সেটা বলে ও এরকম আমার থেকে ও বেশি। কিন্তু মানুষের যে না ও করছে আমার করতে হবে, একটা রাগে একটা জ্বলনি, রাগ জেদ এইসব আমার কিচ্ছু নেই। আমি না ভাবি যে শান্তিটা বড় কথা, জানো, আমি মনে করি শান্তিটা বড় কথা। আমার কাছে শান্তি, ভালোবাসা এগুলো সব থেকে দামি, এগুলো পেলেই আমি সুখী। টাকা পয়সা, ধন দৌলত, কে কার থেকে বড়, এইসবে আমি যাই না। আমার যা আছে ভগবান যদি আমাকে এভাবেই নিয়ে যান, কটা ভাত একটু কাপড় যদি পাই, আমার এক কাপড়ে আমার এরকম লাগবে না যে অনেক গাদা গাদা কাপড় লাগবে, অনেক ইসি লাগবে, সম্পত্তি লাগবে, বাড়ি গাড়ি লাগবে, না। আমি ওকে বারবারই বলি, দেখো অল্প টাকায়ও মানুষ সুখে থাকে,
অল্প টাকায়ও মানুষ সুখে থাকে। ও বলে যে ওইখানে যাব, ওই ফোর্সে যাব, ওখানে একটু বেশি টাকা। আমি বলি না, দরকার নেই, বেশি টাকার আমার কখনো প্রয়োজন নেই। যদি টাকার লোভ থাকতো না, তাহলে আমি রোজই ভিডিও দিতাম, যে করে হোক না কেন, সেটা আমিও করতে পারতাম। কিন্তু আমি ভাবি যে আমার বাচ্চা আগে, আমার প্রায়োরিটি, আমি বাচ্চাকে আগে দেখবো, সংসারটা আগে দেখবো। আমি যেহেতু একা থাকি, আমাকে সুস্থ থাকবে, আমার ঘুমটাও একটু দরকার। না ঘুমিয়ে সমস্ত কিছু ফেলে আগে ভিডিওটাই দেবো, তাহলে তো আমারও টাকা হয়ে যেত। টাকার লোভ আমার সেরকম নেই যে কারোর সঙ্গে জ্বলবো, আমিও উপরে উঠবো। যেভাবে বোঝানো হয় আমাকে যে আমি নাকি মানুষের দেখে জ্বলি, আমার জ্বলার কোনো ইস্যু নেই। তো আমি কি খারাপ আছি বলো? আমার ভগবান আমাকে যেটুকু দিয়েছেন এটুকুতে আমি সন্তুষ্ট, ভালো আছেন, অনেক ভালো আছি। আমি শুধু দেখি আমি আগের পরিস্থিতি থেকে আমি ভালো আছি। একটা সময় আমাদের অনেক কষ্ট গেছিল, সেখান থেকে আমি ভালো আছি, এখন আমি অনেক ভালো আছি। তো আমি এতেই খুশি। এর চেয়ে আমাকে আরও বেশি আমার কোনো খোঁজার দরকার নেই। কে কীরকম আছে সেটাও আমার দেখার দরকার নেই। আমি নিজের জায়গাটা আমি ভালো আছি, আমার এটাই আমার সন্তুষ্টি। যা বলার আজকে বলবি, এরপরে বলবো না, আমার এগুলো করার ইচ্ছেই নেই। আর মাথায় মানে এগুলা একটার পর একটা ভিডিও যখন চলতে থাকবে, এ একটা কথা বলবে, ও আর একটা কথা বলবে, এরকম করে না সম্পর্কটা একদম খুব খারাপ হয়ে যায়। মাথা টেনশনে থাকবে, কিন্তু খারাপ হয়ে আমি যাবে, এগুলো চাই। শরীর অসুস্থ হবে, আমি শান্তি চাই। মানে একটা বেকার একটা টেনশন মাথার মধ্যে ঢুকানো। হ্যাঁ, যে কারণে কথাটা উঠেছে সেটা আজকে তুই বলে দিবি। এরপর আর এই সমস্ত নিয়ে ভিডিও করবি না, আর কারো ভিডিও দেখবি না। হ্যাঁ, আমাকে না ও বলেছে, আমার বর বলেছে তুমি কারো ভিডিও দেখবে না। আমি কিন্তু কে কি বলে বলুক, কে কি বলে বলুক, তোমাকে বলে উপরে ভগবান আছে, তুমি কি করেছো কি না করেছো, কেমন তুমি, সেটা সব ভগবান জানে, তুমি জানো, আমি জানি। আর কাউকে অত বোঝাতে হবে না, তুমি বলো না। আমাকে তো বলে তুমি ভিডিওই বন্ধ করে দাও, শান্তি মতো থাকো, বাচ্চাটাকে মানুষ করো, শান্তি মতো থাকো। এরকম না যে তোমার ইনকাম না করলে আমাদের চলবে না, ইউটিউবে পড়ে মরে করবো। কে কতটুকু কে করছে, কে ফেসবুকে কত ভিডিও দিচ্ছে, কে কত ইনস্টাগ্রামে ভিডিও দিচ্ছে, সেগুলো আমার দেখে দরকার নেই। তো ব্লগ করছে, তাদের ব্লগ দেখবো, তাদেরকে একটু সাপোর্ট করব, সেটাই তার থেকে বেশি ভালো। আমার ইনস্টাগ্রাম নেই বর্তমানে, ফেসবুক নেই, আমার কোনো জ্বালা নেই। ওগুলো দেখে না বেশি মাথা নষ্ট করতে নেই। তাহলে আমিও তো খুলতে পারতাম। ও কিন্তু আমাকে শিখিয়ে দেয়, আমার বোনে কিন্তু শিখিয়ে দেয় যে এইভাবে ভিডিও করবি, ওভাবে ভিডিও করবি, আমাকে কিন্তু ও শিখিয়ে দেয়, কিন্তু আমি নিজে করতে পারি না। আর প্রথম আমাদের এইদিকে ইউটিউবে যে কাজ করা যায়, এরকম করে ইনকাম করা যায়, সেটা কিন্তু ও নিজে। ওকে দেখে ও অনেকেই খুলে দিয়েছে চ্যানেল, ওকে দেখেই আর কি অনেকেই কিন্তু ইউটিউব করছে। আবার ও নিজেও, মানে বিশ্ব ভাই আর কি, নিজেও সবাইকে খুলে দিয়েছে। এক একজনের চ্যানেলের ব্যানার পর্যন্ত বানিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়েছে, এটা ভুল করো না এভাবে, এটা ভুল করো না সেভাবে। কিন্তু সবকিছুই জানে, কিন্তু ইচ্ছাকৃত ভাবে ও ভিডিওগুলো এরকম করে করে। এতটা আগ্রহ নেই যে আমার অনেক টাকা লাগবে, যে করে হোক আমাকে করতে হবে। আচ্ছা, বিশ্ব ভাই ওকে ভিডিও করতে দেয় না, এগুলা কথা তারপরে স্মৃতির জন্য একটু কথা কেচ্ছা উঠে দেখে বিশ্ব ভাই ওকে ভিডিও করতে দেয় না। তবু ও বলে কি, আমি প্রথমে আসলাম ইউটিউবে, এখন প্রথম থেকে যারা আমাকে ভালোবাসছে, এতদিন ধরে ভালোবাসছে, আমার ভিডিও দেখতে চায়, আমার ব্লগ দেখতে চায়, শুধু তারা দেখুক, আমাকে তারাই শুধু ভালোবাসা দেখ, এটাই আমার কাছে অনেক। আমার টাকার কোনো লোভ নেই, শুধু আমি এখানে মনে করো ও নিজের স্মৃতিগুলো আমি এখানে আবদ্ধ করে রাখতে চাই, তার জন্যই ও। আর তারপরে যেটুকুই আসে আমি ততটুকুতেই শান্তি। আমার 2 মাসে আসুক, 3 মাসে আসুক, যেটুকুই হোক আর্নিং, যেটুকু আমার পারিশ্রমিক, আমি তাতেই সন্তুষ্ট। আমার বেশি প্রয়োজন, যারা ওকে প্রকৃত কম্পিটিশনের আমার দরকার নেই। যতটুকু আর কি আসছে ও ততটুকুই খুশি। এর থেকে যদি বেশি ওর লোভ থাকতো, তাহলে ও বাড়ির যে কেচ্ছাগুলো না সবগুলোই তুলে ধরতো, আর ভালো করে টাইটেল দিত। হ্যাঁ, যাতে ভিউজ। আমি দেখো সেদিন কেউ আমি কোনো টাইটেল দেইনি, টাইটেল দেয় না, থাম্বনেল দেইনি, দেয় না। আমি শুধু আমার মনের কথাটুকু আমি শুনেছি ভিডিওতে, আমি সেভাবেই ভিডিওতে বলেছি মনের কথাটুকু। আমি এটাকে কন্টেন্ট বানাইনি, টাইটেল একদম থাম্বনেল টাইটেল লাগিয়ে দিত, তাই না? থাম্বনেল টাইটেল দিতে তো গেলেই তো আমার হয়ে যেত। কেচ্ছা যদি বিক্রি করার হতো তাহলে আমি থাম্বনেল দিতাম, টাইটেল দিতাম, অনেক লোক দেখতো। দেখতো না, প্রশ্নের উত্তরটা দিতে গেলেই আমার দোষ। আর যারা আমাকে বোঝে তারা বোঝে। কল্পনা খারাপ, কল্পনার হিংসা, কল্পনা খুব হিংসা করে, এই সমস্ত কমেন্ট আসে। আমার এখানেও আসে। তো আমি তো আমার এখানে যখন আসে তখন আমি ভাবি যে না, বলবো না, কারণ আমি আত্মীয়র মতোই থাকি, কিন্তু সহ্য হয় না আর কি, মাঝে মাঝে সহ্য হয় না। এই যে বললো যে ওই আন্টি বললো, মানে আমি আন্টিকে কিছু বলছি না, কারণ আন্টি ভুল বোঝাটাই স্বাভাবিক, তাই না? আন্টি হয়তো, হ্যাঁ, কারণ যে যেভাবে বোঝাবে সেটাই বোঝে, পাবলিককে যেভাবে বোঝাবে, দর্শককে অন ক্যামেরায় এসে, তো সেভাবেই বুঝবে যে মিথ্যাটা
সত্যি হয়ে যায়, বানানো যায় বা সত্যিটাকেও মিথ্যা বানানো যায়। যারা এখন কন্ট্রোভার্সি করবে তাদের আমার মনে হয় তাদের কোনো দোষ নেই। তা তো যারা যেটা দেখছে সেটাই ওরা বলবে, যেটা শুনবে সেটাই বোঝাবে, যেটা দেখছে যেটা ফুটিয়ে তোলা হচ্ছে সেটাই ওরা বলবে। আন্টিদের কারো দোষ নেই। আর মানে আন্টি আমার ভিডিওটা দেখেছিল, যে ও বলছিল যে জানি না আরও কোন কোন ভিডিওতে আমার নামে কি কি বলে। আমি কিন্তু ওর ভিডিও সব ভিডিও দেখি না। ও দেখবে আমি যদি কোনো কিছু বলি পরের দিনেই সেই ভিডিওটা এসে যায়, একদম পরের দিনই এসে যায়। কিন্তু আমার কিন্তু দেখতে লেট হয়, কারণ আমি সব ভিডিও দেখি না। আর আমাকে বেশিরভাগই অন্য মানুষ কেউ বলে যে তোর নামে না এটা বলেছে, এরকম বলেছে, তখন গিয়ে আমি দেখি। 2 বছর আগে যে হয়েছিল সেটাও আমাকে মানুষ বলেছিল যে তোর নামে, তোর বরের নামে এরকম বলছে, ভাসুরের নামে, শাশুড়ির নামে এরকম বলছে, তোর নামে এরকম বলছে। মানুষের কাছে শুনি, তারপরে গিয়ে আমি ভিডিওটা টাচ করে দেখি। আমি কিন্তু সব ভিডিও দেখি না। আমার বর বলেছে একদম টোটালি ওর ভিডিও দেখবেই না তুমি। আমি তো 1-2 বছর ওর ভিডিও দেখিনি। তারপরে এখন যেহেতু দেখি যে ও আমার ভিডিও দেখে, তো আমিও মাঝে মধ্যে একটু দেখি, পুচকুটা হয়েছে দেখি, আয়ুষ বাবাকে একটু দেখি, হঠাৎ মোটাৎ দেখি। সব ভিডিও যদি দেখি তা নয়। তখন ওই যে কেউ যদি আমাকে বলে যে এরকম বলেছে, তখন গিয়ে দেখি। তো আমিও দেখতে পেলাম আজকে যে এরকম এরকম কথাগুলো বলেছে। তো ও মানে কি করলো, একটা ঢিল আস্তে করে ছুঁড়ে দিল মৌচাকের মধ্যে। তারপর যখন মৌমাছিগুলো আসা শুরু করে, মানে আমার তরফ থেকে আমি বলা শুরু করি, তখন ও বলে দেখো আমার পিছনে লেগে আছে, ভাইরাল হতে চায়, ট্রেন্ডিং টপিক চলছে কেচ্ছা নিয়ে, আমার পিছনে লেগে আছে। এরকমটা ও আমাকে মানুষকে এরকমটা বুঝিয়ে দেয় যে ও আমার পিছনে লেগে থাকে। কিন্তু আমি কিন্তু আগ বাড়িয়ে কোনোদিনও পিছনে লাগতে যাই না। ঢিলটা কিন্তু প্রথমে ওই মারে। আমি লাস্ট টাইম বলেই দিয়েছি, বলেই দিয়েছি যে আমাকে নিয়ে কেউ কিচ্ছু বলবে না, আমিও কিচ্ছু বলবো না। ভদ্র মতন আমি শান্তি মতো আমি আমার লাইফে চলবো, তোমরা তোমাদের মতন চলো। আমি এগুলোতে একদম আগে পিছিয়ে নেই, অশান্তিতে আমি নেই। কিন্তু তারপরে ওই যে একটা খোঁচা মারা কথা বলবে, একটা ঢিল মারা কথা বলবে, ও বোধহয় একটা ফাঁদ পেতে রাখে। এখন আমার মনে হচ্ছে যে এই সময়টা একটা ফাঁদ, এর একটা খোঁচা দেবো, ও উত্তরে এগুলো বলবে, তখন মানুষ বলবে ও ওর মা বোন এখন করে দিচ্ছে, তোমার জ্বলন হচ্ছে না, যাতে এইটাতে আমাকে এই ফাঁদের মধ্যে যেন আমি পড়ে যাই। আর এর আগে যখন শ্বশুর শাশুড়িকে নিয়ে আসলো, তখনও আমাকে একটা ফাঁদ পেতে রেখেছিল যে আমি এখন একটা খোঁচা মারবো, ও এখন কিছু বলা শুরু করে দেবে। তারপরে হচ্ছে মানুষ বলবে ও শ্বশুর শাশুড়িকে নিয়ে আসছে এই জন্য হিংসা না। শ্বশুর শাশুড়িকে নিয়ে গেছিল, আমার বিন্দু মাত্র হিংসা হয়নি। আমি হেসে খেলেই আমার মতো ব্লগ করছিলাম। কিন্তু হঠাৎ করে একটা খোঁচা মারা কথা বললো কি যে আমরাই তো সব করেছি, বিপদের সময় কে ছিল, আমি আর আয়ুষ পাপাই করেছি সব কিছু। তখনও আমি বলেছি যে না, ওরা শারীরিকভাবে ছিল, আমরা আর্থিকভাবে ছিলাম অসুস্থতার সময়। কেন ওই কথা বলবে? এখন বলবে আমরা ভুল করে বলে ফেলেছি, অত ভাবিনি। তোমার এই একটা ভুল কথার জন্য তুমি তাড়াহুড়ো করে এডিট করবে আর ভুল কথা বলে ফেলবে। আর সেই ভুলের জন্য কিন্তু আমাকে হাজার হাজার মানুষ ভুল বোঝে, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়, আমাকে গালি খেতে হয়। তুমি আমাকে অনেক অপমান করেছো, অনেক, যে আমার ক্যামেরা অ্যাঙ্গেল এরকম হয়, সেরকম ভিডিও তুমি করো না। বন্ধুরা, আমাদের এলাকাতে প্রথম ইউটিউবার হিসেবে আমি কিন্তু এসেছিলাম। আর আমি কিন্তু অনেককেই শিখিয়েছিলাম হাতে ধরে, অনেক কিছুই, এডিটিং থেকে শুরু করে অনেক কিছুই। মনে আছে সেই রান্নাঘরে বসে বসে এডিটিং শিখিয়েছিলাম। আমার হাজব্যান্ডও অনেক কিছু শিখিয়ে দিয়েছে, এমনকি নিজে হাতে ব্যানার ট্যানার বানিয়ে দিয়েছে। অনেক কিছু ব্যাপারে আমাদেরকে ফোন করে করে কিন্তু এটা কি করতে হবে, ওটা কি করতে হবে, তারপরে কি, সমস্ত কিছুই জেনে শুনে নিয়েছিল। যখন প্রয়োজন ছিল তখন কিন্তু খুব ভালো ভালো করে ডেকে শেখে অনেক ভালো মিষ্টি মিষ্টি ব্যবহার করে প্রয়োজনটুকু মেটানো হয়েছে। যেই কিনা প্রয়োজন মিটে গেছে, আকাশে উঠে গেছে, ব্যাস তারপর ছুঁড়ে ফেলে দিয়েছে। এটাই বুঝি হয়, যতক্ষণ তোমাকে প্রয়োজন মানুষের ততক্ষণ তোমার সাথে ভালো ব্যবহার করবে। যেই প্রয়োজন শেষ অমনি তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, উল্টে তোমার বদনাম করে ছেড়ে দেবে। যার জন্যই হয়তো ওই গল্পটা হয়েছিল যে অপাত্রে দান। শিবের মাথায় ওই লাস্টে হাতটা দিতে চায় অসুর, যে তুমি তো আমাকে বরটা দিলে, দেখি তোমার মাথাতেই হাতটা দিয়ে দেখি সত্যি এই বরটা কাজ করে কি না। তো সেইটি হলো ব্যাপার। বন্ধুরা, তোমরা যদি কেউ সোশ্যাল মিডিয়াতে আসো, তোমার ফ্যামিলিদের কাউকে এনো না, নাহলে ভবিষ্যতে এরকমই ভুগতে হবে। শেষে তোমাদেরই বদনাম করে ছেড়ে দেবে, তুমি কিছু বলতে পারবে না। যাদের হাত ধরে তুমি তুলে ধরবে তারাই আবার তোমাকে ঠেলে ওই জলের মধ্যে ফেলে দেবে। ও বলছিল যে ও আমাকে বলেছিল যে ভিডিওগুলো যখন জমে থাকবে তখন আর ভিডিও করিস না, ভিডিও সম্পর্কিত আর কি যা যা ও টিপস দিচ্ছিল, ও বলেছে আর কি যা যা ও টিপস দিয়েছে, সেগুলো আমি কেন স্বীকার করলাম না, সেগুলো স্বীকার করলেই ও খুশি হতো। আজ পর্যন্ত তোর ভিউয়ার্সদেরকে, তোমাদের উদ্দেশ্যে বলছি ভিউয়ার্সরা, তোমরা বলো, আজ পর্যন্ত কোনোদিন তোমরা শুনেছো যে ও কোনোদিন আমার কথা বলেছে, উল্লেখ করেছে যে আমি ওকে কী কী টিপস দিয়েছি, কী কী শিখিয়েছি?
আর ও যে ভুলটা আমার ধরলো যে ও বলেছিল আমাকে যে ভিডিও কন্টিনিউ রাখতে, ভিডিও করতে, ভিডিও যদি জমে থাকে তাহলে আর ভিডিও শ্যুট না করতে, সেই কথাটা মানে বলার আমার প্রয়োজনই ছিল না, কারণ আমি তো ওই ব্যাপারে রাগই করিনি। ও যে বললো যে আমি নাকি ওই ব্যাপারটায় রাগ করে, অতটুকু ব্যাপারে রাগ করে ওকে কথা শুনিয়েছি, তো আমি তো সে ব্যাপারে কোনো রাগই করিনি, আর সেই কারণে কথাগুলো বলিনি। আমি তো বলেছি অন্য কারণে। তোর ওই ব্যাপারটাকে হাইলাইট করার এটাই উদ্দেশ্য ছিল। 1 নাম্বার হচ্ছে যাতে তুই সত্যিকারের যে আসল কথাটা বলে খুঁচিয়েছিস সেটা হাইড হয়ে যায়। দ্বিতীয়ত, তুই যে আমাকে টিপস দিয়েছিস কিছু, সেটা হাইলাইট হয়ে যায়। যদিও বা সেই টিপসগুলো তুই ভালোবাসে আমাকে দেয় টিপস, আর কে ব্যঙ্গ করে দেয় সেটা তো আমি ভালো মতো বুঝি। যাই হোক, তবুও তারপরে আমি সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আমি রাগ করিনি বা বলিনি কিছু। আমার বাবাও বলে যে ভিডিও দিস না, আমার দিদিও বলে, আবার অনেকেই আছে, এখানেও কিছু দিদি আছে, ওরাও বলে। আর কে ভালোবেসে বলে আর কে ব্যঙ্গ করে বলে সেটাও আমি ভালো মতোই বুঝি। 3 নাম্বার, দর্শকদের ভুল বোঝানো যে আমি ওকে ভালো ভালো টিপস দিয়েছিলাম, আর সেটা ওর ভিডিও কোয়ালিটি খারাপ, ও ভিডিও করতে পারে না, ও বাসি ভিডিও দেয়, ও পুরনো ভিডিও দেয়, এই সব হাইলাইট করা। এই 3-4টা পয়েন্টের জন্য তুই ওই ব্যাপারটাকে হাইলাইট করেছিস যে তুই আমাকে টিপস দিয়েছিলিস। তুই ওটা বললি না যে আমি কিছুদিন আগে একটা খোঁচা দিয়েছিলাম, বলেছিলাম শ্বশুরবাড়ির লোকজন আমার কিছু করেনি, আমার বাড়ির লোকজন এখন করছে, আমি এখন ভালো আছি। ওটা মনে পড়েনি। আসলে তুই মনে মনে ভালো করেই জানিস যে ওই ব্যাপারটা নিয়েই দিদিভাই বলেছে, ওই ব্যাপারটা নিয়েই দিদিভাই খারাপ পেয়েছে, কিন্তু সেটা বলবি না। তুই দেখাচ্ছিস যে ওই ব্যাপারে আমি কিছুই জানি না, ওটা কোনো ব্যাপারই না। আর আসলে তো সেটা বলে তুই অপেক্ষা করছিলিস দেখি এই কথাটা আবার ধরে কিনা, না ধরলেই ভালো, যদি এবার ধরে ভিডিও করে, যার জন্য প্রত্যেকটা ভিডিও আমার পাই করে দেখছিলিস, যার জন্য আমি যেদিনকেই আনসারটা দিলাম তারপর তুই ফটাফট আর একটা ভিডিও নামিয়ে দিলি, তাও আবার কন্টেন্ট বানিয়ে ভালো মতো থাম্বনেইল টাইটেল লাগিয়ে পুরো ভিডিওতে ওই একই টপিক গেয়ে বেড়ালি, আর যতটা পারা যায় সম্ভব আমাকে অপমান করে গেলি। আসলে তোর মেইন উদ্দেশ্য হলো আমাকে নিচু দেখানো, আমাকে লুজার প্রমাণ করা, আমার ভিডিও কোয়ালিটি ভালো নয়, অ্যাঙ্গেল ভালো নয়, আমার কোনো কিছুই ভালো নয়, এগুলো সবার সামনে প্রমাণ করা। এগুলো হচ্ছে সবার চোখে ধরিয়ে দিয়ে তুই চাস যে আমি যেন কোনোদিন ইউটিউবে না দাঁড়াতে পারি। আগেও করেছিলিস এই প্রচেষ্টাটা, তার জন্য যা কিছু করতে হয়েছে, যত দূর পর্যন্ত যেতে হয়েছে তুই গিয়েছিলিস। থাক, ওগুলো না হয় নাই বললাম, কারণ আমি না মানুষকে এতটা ছোট করতে পারি না, উপরে ভগবান আছেন, উনি দেখেছেন। এখনও করে যাচ্ছিস কন্টিনিউ। আমি তোর হাতটা ধরে উপরে টেনে তোকে দাঁড় করাতে চেয়েছিলাম, কিন্তু তুই চেষ্টা করেছিলিস কোনো ইউটিউবার যাতে আমার সঙ্গে ভিডিও না করে, আমার সঙ্গে না মেশে, আমাকে কোনো টিপস না দেয়, আমাকে প্রমোট না করে, কারোর সঙ্গে যেন আমার কোনো ইউটিউবে কারো বন্ধুত্ব না থাকে, তার জন্য সমস্ত কিছুই তো করেছিস। আমার পরিস্থিতি এখন খারাপ, কি আর করা যাবে বলো? নাহলে একটা সময় যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন কিন্তু রোজ ভিডিও দিতাম। আমি যদি বাড়িতেই লোকটা না থাকি তো আমি কি করে এডিট করব? 2 দিন যোগা বন্ধ ছিল, যার জন্য এখন ভিডিও দিতে পারছি। যোগা থাকলে সেখানে ওকে নিয়ে যেতে হয়, দিয়ে আসতে হয়, আবার নিয়ে আসতে হয়। অ্যাবাকাস থাকলে সেখানে দিয়ে আসতে হয়, বাড়ি এসে একটু কিছুক্ষণ পর আবার গিয়ে নিয়ে আসতে হয়। তো সেই দিনগুলোতে আমি আর এডিট করার আমার সময় হয়ে ওঠে না। হ্যাঁ, যদি 1 ঘন্টা আমি বসে করি তো তাহলে 1 ঘন্টার মধ্যে হয়তো বা হতো এডিট, কিন্তু আমি 1 ঘন্টা বসে কখনোই করতে পারি না। একবার হয়তো স্কুলে দিয়ে আসি, একবার হয়তো এসে রান্না করি, ঘরের কাজকর্ম করি, আবার নিয়ে একটুখানি এডিট করতে করতে আবার নিয়ে আসার টাইম হয়ে যায়, ওদিকে দুধ চলে আসে, ওদিকে ডাস্টবিন চলে আসে, তারপরে বাজার যেতে হয়, আবার কখনো কখনো মিটিং পড়ে যায়, আবার এটা সেটা, আমাকে মেন কথা বাইরে বেরোতে হয়। আমি একটা মানুষ, বাড়িতে একজন পুরুষ মানুষ থাকলে পরে সে বাজার করে, বাচ্চাকে স্কুলে দিয়ে আসা, গাড়িতে তুলে দেওয়া, সেখান থেকে নিয়ে আসা, সেইগুলো করে। যারা একাই সামলায় সব কিছু তারাই একমাত্র বুঝবে, যারা সামলায় না তারা বুঝবে না। তাই আমাকে লুজার প্রমাণিত করার আগে একবার আমার জায়গাটায় দাঁড়াস, আর আমি যা যা করছি সেগুলো একবার একা হাতে করে দেখাস। ব্যস্ততায় থাকলেও আশেপাশের কিছু দিদিরা জানে আমি একটু বিউটিশিয়ানের কাজ করতে পারি, আমি একজন বিউটিশিয়ান, তো সেই কাজগুলো মাঝে মধ্যে আমাকে করতে হয়। খাওয়ার জলটা কিনে নিলেও রান্না করার জলটাই কিছুটা দূর থেকে কিন্তু নিয়ে আসি 2 ড্রাম করে 2 হাতে, সেটাও আমাকে করতে হয়। এখনও পর্যন্ত ক্লাস 3-তে উঠেছে, এখনও কোনো টিউশন টিচার রাখিনি আমি ঘরে, যে ঘরে এসে পড়িয়ে যাবে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। আমাকেই টিউশন টিচার হতে হয়, আবার যোগা ট্রেনারও হতে হয়, কারণ এই যে এখন অনলাইনে চলছে, স্যার নেই, আমাকে করাতে হচ্ছে। এমনকি হোমওয়ার্ক পাঠিয়ে দিতে হয় সেতে গ্রুপে, তো সেখানে আমাকে করাতে হয় ছাদে নিয়ে গিয়ে। ঘরের ভিতর যতই কাজ করি না কেন, ঘরের ভিতরে যদি থাকি কোনো না কোনোভাবে কিন্তু এডিটিংটা আমরা কমপ্লিট করতেই পারি। কিন্তু যেখানে আমরা ঘরেই থাকি না, বাইরে বেরোতে হয় 1-2 দিন পর পর, 1-2 দিন পর পর, তাহলে কি করে এডিটটা সম্ভব?
সপ্তাহে 3 দিন 4 দিন আমাকে ছোটাছুটি করতে হয়, সেই 2-3 দিন আমি 4 দিন ছাড়তে পারি না। যেদিনকে আমি বাড়িতে থাকি, সপ্তাহে 2-3 দিন বাড়িতে থাকি, যেদিন করে অফ যায় সোনুর ক্লাসগুলো, সেই দিন করে আমি ঠিকই এডিট করে ভিডিও ছাড়ি। তাহলে 2-3 দিন আমি যেহেতু বাড়িতে থাকি, সেহেতু 2-3 দিন আমি সপ্তাহে ব্লগ দিই। 2 থেকে 3টা ব্লগ আমার যায়, কখনো কখনো 2, কখনো কখনো 3টে। আর খুব একটা প্রেশারও আমি নিতে পারি না, কারণ সারাদিন এত ছোটাছুটির পর আরও যদি রাত জেগে জেগে সেটা করি, তাহলে আমার শরীর অসুস্থ হয়ে গেলে আমাকে দেখার মতো মানুষ এখানে কেউ নেই বলো। সেটাও তো বুঝতে হবে, তাই না? আমি তো কারোর সঙ্গে রেসে নামিনি যে আমাকে তার সঙ্গে কাঁধ মিলিয়ে চলতে হবে। আধা ঘন্টা 1 ঘন্টার মতো যোগা করি, আমাকে করতে হয়, কারণ আমার কোমরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমার সিজারের পর ভালো রুটিন যায়নি, যার জন্য আমার কোমরের হালাত খুব খারাপ, যার জন্য আমাকে যোগা করতে হয়, সেখানে আমাকে সময় দিতে হয়। না করলে আমি সারাটা দিন ব্যথায় কাতর হয়ে থাকি। আমার কাছে শান্তিটা বড় কথা, আমার কাছে ভালো থাকাটা বড় কথা। আমাকে যারা ভালোবাসে আমি তাদের জন্য ভিডিওগুলো দেই, আমার যতটুকু সম্ভব হয় আমি ততটুকুই শেয়ার করি। আমি মানি যে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ, সুস্থতাই হচ্ছে সম্পদ, যার জন্য ওকেও বলি তুমি সুস্থ থাকো, ভালো থাকো, শরীরের দিকে খেয়াল রাখো, অল্প টাকা হলেও কিন্তু সুখে শান্তিতে থাকতে পারবো। আর অসুস্থতা থাকলে হাজার হাজার লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা থাকলেও কোনো লাভ নেই। অসুস্থতা নিয়ে যদি আমরা একটা সোনার বিছানার মধ্যে শুয়ে থাকি, তারপরেও কিন্তু শান্তিতে থাকতে পারবো না, তাই না? তো যার জন্য আমি সুস্থতাটাকে আগে প্রাধান্য দিই। হিংসা মানুষের ভিডিও দেখে করব কি? আমি ওইসব ভিডিও দেখার আমার কোনো ইচ্ছে নেই। আমি ব্লগ খুবই কম দেখি, যেগুলো ভালো লাগে, ট্রাভেল ব্লগ, শিক্ষণীয় কিছু, সেগুলো দেখি। আমার শিক্ষণীয় ভিডিও দেখতে বেশি ভালো লাগে, যেখান থেকে আমি কিছু শিখতে পারবো। আমার লাইফস্টাইল যারা যারা আমাকে ভালোবেসে দেখতে চায় তাদের জন্য আমি শেয়ার করি ঠিকই, কিন্তু আমি ট্রাভেল ব্লগ, কোনো শিক্ষণীয় ব্লগ, কোনো কিছু শেখা, আমি শিখছি। ঘরের কাজ করতে করতে আজও অনেক কিছু শেখার চেষ্টা করি, তো সেখানেও আমাকে সময় দিতে হয়। দেখো, কে কি করবে না করবে সেটা তাদের একান্ত ব্যক্তিগত পছন্দ, পার্সোনাল চয়েস যেটাকে বলে। তো তুমি কিভাবে তোমার টাইমটাকে স্পেন্ড করবে তোমার লাইফে, সেটা একান্তই তোমার ব্যাপার। যে তুমি 10-12টা সোশ্যাল মিডিয়াতে 4টা 5টা 10টা করে ভিডিও দেবে, সেটা তোমার ব্যাপার। তারপরে তোমার ভ্রু তোলার সময় থাকবে না, তোমার সেলফ কেয়ার করার সময় থাকবে না, সেটা তোমার ব্যাপার। আবার আমারও তেমন আমার ব্যাপার যে আমি আমার লাইফে যতটুকু টাইম পাবো ততটুকু টাইম দিয়ে আমি আমার কর্মটা করব। হাউস ওয়াইফের সাথে সাথে এটা একটা পার্ট টাইম কাজ আমার। এখানে ইনকাম না করলে আমার সংসার চলবে না, এটা তো নয়। আমাকে সুস্থও থাকতে হবে, কারণ আমি একা থাকি। আমার এখানে কিছু হয়ে গেলে আমাকে হসপিটালে নিয়ে দৌড়ে যাওয়ার কেউ নেই এখানে আমার সঙ্গে। সুস্থতাটাকেও আমাকে গুরুত্ব দিতে হবে। ব্লগটা আমি যারা আমাকে ভালোবাসে তাদের জন্য একমাত্র দেই, আর আমি ভালোবেসে করছি, এত বছর ধরে করছি যখন, তো চালিয়ে যাচ্ছি। আমার স্মৃতিগুলো রাখার জন্য করছি, আর যেটুকু আসে তাতেই আমি সন্তুষ্ট। আমি আমার বিশেষ বিশেষ দিনগুলোকে স্মৃতিবদ্ধ করে রাখার জন্য শ্যুট করে রাখি, যেদিন সময় হয় ছাড়ি, সেটা পুরানাই হোক আর বাসিই হোক। যারা ভালোবেসে আমাকে দেখে সেটা তারা ভালোবেসেই দেখবে। যেটুকুই আমার জেনুইন পরিবার, সেটা ছোট্ট হলেও তারা আমাকে ভালোবেসে দেখে। আমি যাই দেই না কেন, 2 থেকে 3 হাজার লোক আমাকে এখনও পর্যন্ত ভালোবাসে। তারাই আমার কাছে অনেক অনেক বড় পরিবার, আমার ভালোবাসার পরিবার। তাই তুই যতই চেষ্টা কর আমার ব্লগকে খারাপ প্রমাণিত করার, এটা সেটা বলে, কোয়ালিটি খারাপ, অ্যাঙ্গেল খারাপ, যাই বল না কেন, তারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে, দিদির ওখানে গিয়ে রিকোয়েস্ট করে। তো তারাই আমার কাছে প্রকৃত পরিবার, তাদের আমি অনেক ভালোবাসি, অনেক সম্মান করি। তো তারা আমার পাশে ছিলও থাকবে, তুই যতই চেষ্টা কর। যে ব্লগটা ছোট থাকে সেটাও আমি আগে ছেড়ে দেই, যেটা পরে হয় সেটাও আগে দেই। আমার এরকম উল্টাপাল্টা হতেই থাকে। এখন এখানে আসার পর তো এখন আর আমি সেই রেগুলারলি দিতে পারি না। ও আমাকে ভালোবাসে, ও বলে তোমাকে ভিডিও অত করতে হবে না, তুমি ঘরের কাজ করো, বাচ্চাকে সামলাও, নিজে ভালো থাকো, রেস্ট করো। তারপরেও আমি যেটুকু পারি ভালোবাসার মানুষদের জন্য করি। সেদিনকে ওর ব্লগটা আগে দিয়েছি বলে আমাকে অপমান করে বললো যে আমি কিন্তু ওর ব্লগটা আগে দিই। আর তার কারণটা কি? তার কারণটা আমার মোবাইলে অলরেডি ভর্তি হয়েছিল বার্থডে ব্লগ দিয়ে, আর শ্যুট করা যাচ্ছিল না, তাই খুবই অল্প অল্প করে শ্যুট করেছিলাম ওর ওখানে যাওয়ার ব্লগটা। কেন? আমাকে তো করতেই হবে, তাই না? আমি একজন ডেলি ব্লগার, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী করছি না করছি, সেটা তো আমাকে শ্যুট করতেই হবে। তো যার জন্য সেটাও আমাকে শ্যুট করতে হয়েছে। আর সেটা ছোট হয়েছিল বলে সেটা আগে ছেড়ে দিয়েছি। আমার তো মনে হয়েছিল বার্থডে ব্লগটাও ভালো যাবে, কেন সেটাও তো ছাড়তে পারতাম, কিন্তু সেটাও তো না ছেড়ে আমি ওটা যেহেতু ছোট ছিল তাই সেটা ছেড়ে দিয়েছি। তো অপমান করে বললো যে ওর ব্লগটা আগে দিয়েছি, মানে ওকে দিয়ে আমি ভিউজ কামাতে চাই, তাই তো? তাহলে তোর মনে আছে তুইও একটা সময় কিন্তু আমাকে নিয়ে সপ্তাহ ধরে একদম ভিডিও করতি, যখন আমার ছিল 5000 সাবস্ক্রাইবার, তোর ছিল 0, তখন আমি কিন্তু নিজে থেকে তোকে প্রমোটও করে দিয়েছিলাম। কোনো দিন কি তোর চ্যানেলে আমার চ্যানেলের নামটা বলেছিস?
বলিসনি, কিন্তু আমি কিন্তু করে দিয়েছিলাম। সবার প্রথমে আমাকে দিয়ে করিয়েছিলিস, যাই হোক আমার তখন অল্প সাবস্ক্রাইবার, আমার দিয়ে ভালো কাজ হয়নি। তারপর তুই আরও 2 দিদির কাছে গেছিলিস, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সহযোগিতা তো করেছিলাম। আমাকে দিয়েও তো ভিউ কামিয়েছিলি, আমারও তো ফটো বারবার নিয়ে তুই থাম্বনেইলে লাগিয়েছিলিস পুরো সপ্তাহ জুড়ে। পুরো এক সপ্তাহের জন্য লিস্ট করতিস যে এই সপ্তাহে এই 7টা ভিডিও তোর সঙ্গে আমি করব, সন্ধ্যাবেলা হলেই আমার সঙ্গে ভিডিও করতি। কই আমি তো তোকে কোনোদিনও অপমান করেছি? আমি তোকে দিয়ে ভিউজ কামাতে চাই না, আমি ওখানে গেছি, সেটা আমার শ্যুট করতেই হতো, শেয়ার করতেই হতো, তাই করেছি। এরকম না তোর বাড়ি গিয়ে বারবার আমি যাই ভিডিও করার জন্য, এরকম তো নয়। দরকার যেদিন পড়ে, যেদিন ইনভাইট আমি পাই বা যেতে হবেই, সেদিনকেই আমি যাই, আর সেটা তো আমাকে শ্যুট করতেই হবে, তাই না? সেই জন্যই শ্যুট করি। এমন না তোকে নিয়ে আমি সপ্তাহ ধরে ধরে ভিডিও করছি, তোকে নিয়ে আমি বারবার তোর বাড়ি যাচ্ছি ভিডিও করার জন্য, যে তোকে নিয়ে আমি ভিউজ কামাতে চাই। প্রায় ভিডিওতে তোর থাম্বনেল দিচ্ছি, টাইটেল দিচ্ছি, কারণে অকারণে। তাহলে বলতে পারতি যে তোকে নিয়ে আমি ভিউজ কামাতে চাই, বড় হতে চাই। না, আমি আমার সিম্পল লাইফস্টাইলটা শেয়ার করতে থাকি। ভিউজ কম সব কিছুই আমি তারপরেও নর্মালি দিই, একদম সাদামাটা টাইটেল থাম্বনেল লাগিয়ে দিই। আমি ভালো করে জানি, সবার প্রথমে এসেছি, অনেক পুরানা ইউটিউবার আমি, তো আমি সব ভালো করে জানি কি করলে ভিউজ হবে, কি করলে না হবে, সব জানি। তারপরে আমি সিম্পল ভিডিও দিই, সিম্পল টাইটেল দিই, কম ভিউজ আসুক, কম টাকা হোক, কোনো ব্যাপার না, কিন্তু আত্মসম্মান নিয়ে বাঁচি, সৎ পথে চলি, কোনো কন্ট্রোভার্সি চাই না। যার জন্য আমি সিম্পল ভিডিও দিই, অল্প ভিউজ হলেও আমি খুশি। এই ইউটিউবার জার্নিতে অনেকেই আমার সঙ্গে এসে ভিডিও বানিয়েছে, অনেক নতুন নতুন ক্রিয়েটরও বানিয়েছে। আমি কিন্তু কোনোদিনও কারো কথা উল্লেখ করিনি বা বলতে লাগেনি আমার। আজকে তোর কথাটা বলতে বাধ্য হলাম যে তুই একটা সময় আমাকে নিয়েও থাম্বনেল দিতিস, ভিডিও করতিস, আজকে বাধ্য হলাম। কেন জানিস? কোনোদিন হয়তো বলতাম না, কারণ ওই যে তুই সেদিনকে বললি যে আমার ভিডিওটা কিন্তু ও আগে দিয়েছে। তো অ্যাট ফার্স্ট তুই কিন্তু মনে রাখিস, তুই কিন্তু আমাকে অপমান করলি। তো যার জন্য আজকে আমিও বাধ্য হলাম বলতে যে একটা সময় তুইও আমাকে কিন্তু নিয়ে ভিউজ কামিয়েছিলিস, ভিডিও দিয়েছিলিস। হ্যাঁ, আর একটা ব্যাপারে তুই বলেছিলিস যে যেদিনকে তুই আমাকে দেখতে গেছিলিস নার্সিংহোমে, সেদিনকে তুই আমার কাপড় পরে গেছিলিস, আর সেটা নিয়ে নাকি কি এখন মানে কার কাছে কি শুনেছিস ভগবানই জানে, কারণ আমি তো কোনোদিনও কিছু বলিনি। বরং শ্বশুরবাড়িরই একজন বলেছিল যে দেখ কাণ্ড, কোনো হুঁশজ্ঞান কিচ্ছু নেই, যে শাড়িটা পরে কিনা তুই অনুষ্ঠান বাড়ি এখানে ওখানে যাস, সেই 1600 টাকার শাড়ি পরে ও কিনা নার্সিংহোমে গেল। নার্সিংহোমে গেলেই স্নান করতে হয়, এটা ওর জানা নেই। আর শাড়িটা, এই শাড়িগুলো বেশি ভেজাতে হয় না, এগুলো ড্রাই ওয়াশ করতে হয় বা হালকা শুকিয়ে রেখে দিতে হয়। তো সেক্ষেত্রে ও এটা পরে গেছে, কোনো ইসে নেই। যেটা তুই পরে কোথাও মানে ভালো কোনো স্পেশাল জায়গাতে যাই, সেটা পরে ও নার্সিংহোমে গেল। তো সেটা অন্য কেউ বলেছিল, আমি বলিনি। এখন সেই কথাটা যদি অন্য কেউ বলে থাকে তোকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি আমার তরফ থেকে আমি যে কান দিয়ে শুনেছি পেটের মধ্যেই রেখে দিয়েছি, আমি কিন্তু বলিনি কিছু। যার জন্য তুই বললি যে আমি হসপিটালে পড়ে গেছিলাম, ওর জামা কাপড়, তো আমাকে সেই দিনগুলো মনে পড়ে, আজও মনে পড়ে, আজকে আমার অনেক জামা কাপড়। তো সেক্ষেত্রে আমি কিন্তু কোনোদিন কিছু বলিনি। তুই আমার জামা কাপড় পরেছিলিস, আমি কিন্তু কোনো কিছুই বলিনি কোনোদিন। আমার শোকেসের চাবিটা তোকে দিয়ে দিয়েছিলাম, কারণ ওখানে ডকুমেন্টস ছিল, সেখান থেকে তুই শাড়ি টাড়ি নিয়ে পড়েছিস। আমি কিছু বলেছিলাম? আমি কিচ্ছু বলিনি। তুই আমার ডায়েরিও বের করে, আমার পার্সোনাল ডায়েরি পড়েছিস, আমার মনের কথাগুলোকে পড়ে নিয়েছিস। যেখানে তোর বোনের একটা ডায়েরি আমার ঘরে ভুল করে তুই রেখেছিলিস আমার টি টেবিলের নিচে, আমি একটা পেজ উল্টেই দেখি যে এটা তোর বোনের ডায়েরি, আর সেখানে পার্সোনাল কিছু কথা লেখা আছে। আমি আর এক পলকও দেখিনি, ফটাফট বন্ধ করে রেখে দিয়েছি, কারণ পার্সোনাল কারো ডায়েরি পড়া সত্যি এটা লজ্জাজনক, এটা আমার ব্যক্তিত্বে বাধে। আমি কারো পার্সোনাল ডায়েরি পড়বো না তার পারমিশন ছাড়া, এটা তার একান্তই ব্যক্তিগত জিনিস। আর সেখানে একদম মনের কথা লেখা থাকে, আর সত্যি কথাই লেখা থাকে। ডায়েরিতে কেউ মিথ্যে কথা লেখে না। যদি তুই পড়ে থাকিস, কিছু জেনে থাকিস, সেগুলো সত্যিই ছিল, সেগুলো কোনো কিছুই মিথ্যে ছিল না। কারণ সবাই জানে ডায়েরিতে সবাই মনের একান্ত ব্যক্তিগত সত্যি কথাগুলোই লেখে। তুই বললি আজকে আমার সব কিছুই আছে, কোনো কিছুরই অভাব নেই, জামা কাপড় থেকে সব কিছু। তো ভালো কথা, আমি তো সেটাই চেয়েছিলাম, আমার তো কোনো এখানে সমস্যা নেই, আমি তো সেটাই চেয়েছিলাম। বরঞ্চ বাড়িতে প্রথম আমি কাজ করার জন্য পার্লারিং থেকে শুরু করে বা অন্যান্য কিছু টেইলারিং বা এই যে ইউটিউব বলতে পারো, অনেক কিছু সোশ্যাল মিডিয়াগুলো পেজ টেজ খুলে করা, এই সমস্ত কিছু ইনকামের রাস্তা আগে আমি খুঁজে বের করেছিলাম, আগে আমি করতে চেয়েছিলাম। আমি জানি আমাকে দেখে আরও অনেকেই ইন্সপায়ার হবে, করবে। আমি সেটাই চাইতাম যে সবাই আমরা স্বাবলম্বী হই, কেউ যেন কারো ওপর বেশি ভার না পড়ে, সবাই যেন আমরা স্বাবলম্বী হতে পারি, সবাই যেন নিজেদের সেটা আমরা মানে চালাতে পারি, সেটাই তো চেয়েছিলাম। তাহলে অবশ্যই খুশি হয়েছি। আজকে তুই নিজে করে খাচ্ছিস, চলছিস, অভাব নেই, আর সব কিছু পূরণ করছিস, দেখে তো ভালোই লাগছে। আমি তো এটাই চেয়েছিলাম, তাই না? তাহলে
হিংসার তো কোনো মানেই হয় না। আমার হাজব্যান্ডের উপর যেন বেশি চাপ না পড়ে, যে জন্য আমি নিজেই ইনকাম করতে চেয়েছিলাম। এমনকি পোলট্রি ফার্মের কাজও আমি করতে চেয়েছিলাম। ওকে বলেছিলাম তুমি একটা বাড়িতে দিয়ে যাও, সেখানে আমরা কাজ করব সবাই মিলে, যাতে তোমাকে বেশি চাপ না নিতে হয়। আমি তো চেয়েছিলাম, আমি কর্ম করতে চেয়েছিলাম, আমি খাটতে চেয়েছিলাম। আমি ভীতু নই, অলসতা তখন আমার মধ্যে ছিল না, এতটাই তখন আমি খাটার জন্য প্রস্তুত ছিলাম। আজকে তার ভোগান্তি হয়তো ভুগছি কোমরের ব্যথায়। আমি চেয়েছিলাম সবাই আমরা স্বাবলম্বী হই, আর সেটা হয়েছে। আমি বেশ খুশি, আমার কোনো জ্বলন নেই, হিংসে নেই। যে যার মতো সুখে থাকি, ভালো থাকি, এটাই তো আমার চাওয়া। আজকে তোর কোনো কিছুর অভাব নেই দেখে আমার ভালোই লাগে। আর ভগবানের কৃপায় আমারও যেটুকু আছে, যেভাবে চলছি এভাবে থাকলেই যথেষ্ট। আমিও ভালো আছি, এভাবেই থাকতে চাই, বেশি কিছু চাওয়ার নেই। হোয়াটসঅ্যাপ খোলা নেই, ফেসবুক খোলা নেই, ইনস্টাগ্রাম, কোনো কিছু নেই। সব কিছু থেকে ওকে দূরে রাখা হয়েছে। ও বলছে যে তুমি শুধু বাচ্চাকে দেখো, শান্তি মতো লাইফস্টাইল দেখতে চাচ্ছ তো তোমরা এভাবেই আমার বোনের পাশে থেকো। আর কমেন্ট বক্সটা খুলে দিতে বলো, কিন্তু কমেন্ট বক্স খুলে দিতে পারবে না ও, কারণ বিশ্ব ভাইয়ের অর্ডার নেই। ও বন্ধ করে এই দিয়েছে, ঝামেলাগুলোর জন্য ঝামেলা নিতে চায় না, বন্ধ করে দিয়েছে। ও বলছে আর কোনোদিনও আমি কমেন্ট বক্স খুলে দেবো না। এই যে ওর কোনো কিছু নেই, হোয়াটসঅ্যাপ খোলা নেই, ফেসবুক খোলা নেই, ইনস্টাগ্রাম, কোনো কিছু নেই। সব কিছু থেকে ওকে দূরে রাখা হয়েছে। ও বলছে যে তুমি শুধু বাচ্চাকে দেখো, শান্তি মতো থাকো। আমি যতদিন আসি ততদিন আমি যেভাবে সংসার চালাচ্ছি সেভাবেই চালাবো, তুমি শুধু আমার বাচ্চাকে লক্ষ্য রেখো, বাচ্চার উপরে ধ্যান দিও। তো তবু ও ব্লগটা করে তোমাদের, যারা তোমরা ওকে মানে রিকোয়েস্ট করে, একদম মন থেকে ভালোবাসে ওকে দেখতে চাও, শুধু তাদের জন্য ও ব্লগ করে, আর স্মৃতি করে রাখার জন্য। তো যেভাবে তোমরা পাশে আছো, যেভাবে ভালোবাসা দিচ্ছ, এইভাবেই ওর পাশে থেকো। কমেন্ট বক্সটা খুলে দিলেও কিন্তু এখন আমার ভিউ আপ হয়ে যাবে। তাই আমাদের যদি এতই ভিউজের লোভ থাকতো, তাহলে হয়তো কমেন্ট বক্সটা অনই করে রাখতাম, আর হয়তো গ্রামেই থেকে যেতাম, তাই না, পয়সাই ইনকাম করতাম। কারণ শহরে এসে ভিউজটা ডাউন হয়ে গেছে। সবাই যে আর বিনা দোষে যখন গালিগালাজ খায়, ও তখন কান্নাকাটি করে খুব, আমি নিতে পারে না। তখন এই যে বিশ্ব ভাই বলে তোমার ভিডিও করতে লাগবে না, তোমার ভিডিও করা বন্ধ করো, মানে ওটা ওর শখ। একদিন তো ডিলিট করেই দিচ্ছিল, কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছিল, তখন আমি কান্না করছিলাম। তো সেজন্য আর কি ও বলে এইটুকু আমাকে করতে দাও। কারণ আমি ভাবি কি ব্যাপার, আমি তো ওগুলো করিনি, আমি তো এরকম নই, তা আমাকে কেন ওগুলো শুনতে হচ্ছে। কান্না করছিলাম। ও বলছিল তুমি যখন এগুলো নিতে পারো না, তাহলে এখানে এরকমই হবে, মিথ্যেটা সত্য হবে, সত্যটা মিথ্যে হবে, তুমি নিতে পারো না, তাহলে দাও আমি চ্যানেলটা ডিলিট করে দিই। এই সব ডিলিট করে দিয়েছে, শুধু চ্যানেলটাই বাকি ছিল। ঠিক আছে, আমি আর কিছু মনে করবো না, আমি কষ্ট পাবো না, আমি এরকম করে বললাম। তখন আমার চ্যানেলটা ও রেখেছে। ভাইও করবে, অনেকেই তোমরা বলো যে মানে বিশ্ব ভাই ওইখানে কি করছে না করছে, ওর ডেইলি লাইফস্টাইলে তোমরা দেখতে চাও যারা ভালোবাসো ওকে। তো ও সেজন্য খুলেছিল। তো তারপর কথা উঠেছিল ওর নাকি টাকার লোভ, চাকরি করে তবুও, তো সেজন্য কিন্তু ও এখন বাদ দিয়ে দিয়েছে। তো দেখো আমাদের টাকার কোনো লোভ নেই, থাকলে সত্যি হয়তো আরও প্রত্যেক দিন যেভাবেই হোক ব্লগটা আগে করতাম, বাচ্চার পড়াশোনা চুলোই যাক এরকম ভাবতাম, যাই হোক না কেন এত কিছুতে দিতাম না। এই যে এত কিছুতে দিয়ে যে আমাকে ছোটাছুটি করতে হচ্ছে, আবার পরবর্তীতে হয়তো টিউশনেও দেবো, টিউশনে দিলে যদি ব্যাসে দিই আমাকে সেখানে গিয়ে নিয়ে আসতে হবে, দিয়ে আসতে হবে, আরও ছোটাছুটি বেড়ে যাবে। সেগুলো বন্ধ করে তো আমি ব্লগটা করতে পারি, বা আমি ওখানেই বা কেন গেলাম, গ্রামে থাকতে পারতাম, গ্রামে থাকলে আমার ভিউজটা তো ভালোই থাকতো। মানে গেছি ছেলেকে মানুষ করার জন্য, কেভিতে পড়ানোর জন্য, সেই জন্য আমার ভিউজ ডাউন হয়ে গেছে, কমেন্ট বক্স বন্ধের জন্য ডাউন হয়ে গেছে। তারপরে আমি কিন্তু আমার জীবনে যা করতে হয় আমার দায়িত্ব আমি সেটা পালন করছি। আগে আমার বাচ্চাকে আগে প্রায়োরিটি দিচ্ছি, ভিউজ কি নয়, টাকা কি নয়। যদি দিতাম তাহলে সব খুলতাম, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, সব পেজও ছিল আমার। ইনস্টাগ্রামে বেশ আমার ভাইরাল হচ্ছিল, নতুন যেটা খুলেছিলাম। পেজটাতেও চালালে সেটাতেও হতো, ভালোই হতো, ফেসবুকেও হয়তো ইনকাম করতেই পারতাম সেগুলো, কিন্তু আমি করি না। আমি মনে করি থাক, অত কিছু প্রয়োজন নেই, শান্তিটা বড় কথা, তার জন্য অত কিছুতে যাই না। যারা করছো ভালো কথা করো, অনেক উপরে ওঠো, ভালো থাকো, অনেক উঁচুতে ওঠো, টাকার প্রয়োজন নেই এত, যেটুকু ভগবান দেবে দিচ্ছে আমি তাতেই সন্তুষ্ট। যাই হোক, আজকে আসছি, বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই কথাগুলো সবার জন্য ছিল না, ও আমাকে বলেছে ডিরেক্টলি, আমি ওকে বললাম ঠিক আছে, ভালো থাক, সুস্থ থাক, যেভাবে আছিস তুই তোর মতো খুশি থাক, আমাকে আমার মতো থাকতে দেখ, খোঁচাস না, কোনো কথা বলিস না যেটাতে আমি ছোট হই, ভুল প্রমাণিত হই, যেটা আমি করেছি সেটা অস্বীকার হয়ে যায়, এরকম করিস না, তাহলে আমি হয়তো বলতে বাধ্য হই। তখন বলিস যে দেখো অকারণে কেন এরকম করছে।
তো অকারণে আমি কিছুই করিনি কোনোদিন, আর ভবিষ্যতেও করবো না। যদি খোঁচায় আমাকে, যদি ছোটো করা হয়, অপমান করা হয়, তো সেখানে আমি মুখ খুলবো। যদি না করা হয়, আমি আমার মতো লাইফস্টাইল নিয়ে চলবো। এই জন্য আমি বেশি এগুলোতে হাঙ্গামায় যাই না। এগুলোতে আমি আমার মতো থাকি, একা নিজের মতো থাকি। কারো বাড়ি বেশি যাওয়া, বেশি গলাগলি আমি এগুলো করতেই চাই না। এই জন্য জানি দুদিন পরেই যে এরকম হয়ে যায়, তাই না? ভালো লাগে না এসব। আর মাসির কথা আমি কখনোই খারাপ কিছু বলিনি। মাসির সমস্যা ছিল, তো আমি এতটুকু বলেছি, তখন মাসির সমস্যা ছিল, এসেছিল, দেখা করে গেছিল, আর আমি করেছিলাম। সেখানে যেহেতু বলা হচ্ছে শ্বশুরবাড়ির লোক কিছু করেনি, তাই আমি বলেছিলাম যে আমি করেছিলাম। হ্যাঁ, আমাকে দেখতে এসেছিল হসপিটালে বক্সিডাঙ্গাতে, আমি সেটা অস্বীকার করছি না। আমার সেগুলো মানে কার সময় কি হয়েছে সেটা তো মেন উদ্দেশ্য ছিল না আমার বলার। মেন উদ্দেশ্য ছিল যে আমি করেছিলাম। ও বলেছে কিছু পাইনি, না আমি করেছি, এতটুকুই বলার ছিল। হয়তো অনেক কিছুই আরও কভার করতে পারলাম না, যত অপমানিত হয়েছে সেগুলো সব কিছু হয়তো আনসার করতে পারলাম না। থাক, আমি না হয় ছোটোই থাকলাম, নিচেই থাকলাম, আমি জিততে চাই না। তবে হ্যাঁ, অকারণে খোঁচাখুচি করলে, আরও যদি খোঁচাখুচি করা হয়, তো আমার হাজব্যান্ড বলেছে ওর চ্যানেলটা এখনও খোলা আছে, ও ওর বক্তব্য রাখতে পারে।